গত পর্বে আমি আপনাদের সুন্দরবনের 2 রাত 3 দিনের প্রথম দিনের আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদেরকে তুলে ধরেছিলাম। আশা করি আপনারা সেই ভিডিও দেখে নিয়েছেন, আর যারা এখনও দেখেননি আমি এই ভিডিওর উপরের আই বাটনে সেই ভিডিওর লিংক দিয়ে রাখলাম। আর এই ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো যে সুন্দরবনের গভীর জঙ্গলে আমরা কিভাবে ঘুরলাম এবং ইলিশ উৎসব পালন করলাম। আর আজকের ভিডিওতেই আপনাদেরকে দেখাবো সুন্দরবনের আসল মধু কোথা থেকে আমরা কিনবো। তাহলে চলুন আমরা ভিডিওতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি। গুড মর্নিং সবাইকে। আজকে আমাদের সুন্দরবনের আমার দ্বিতীয় দিন। তো যথারীতি সকাল 8টার মধ্যে আমাদের লঞ্চ অলরেডি ছেড়ে দিয়েছে পাখিরালয় থেকে, কালকে যেখানে আমরা ছিলাম। তো এখন আমরা জাস্ট পাখিরালয় থেকে ঠিক অপোজিট সাইডে মানে উল্টো পারে প্রথম আমাদের পয়েন্ট আজকে সজনেখালি ওয়াচ টাওয়ারে আমরা যাব। তো যেখান থেকে একটু বন্যপ্রাণী দেখার চান্স আছে। আজকেই মেন অরণ্যে আমরা ঢুকবো। আর চলুন সজনেখালি। ফাইনালি সজনেখালি ওয়াচ টাওয়ারের দিকে আমরা চলে গেছি। সজনেখালি চলে এসেছি। এখানে আমাদের আধ ঘন্টা দাঁড়াতে দিয়েছে। আধ ঘন্টা ঘুরে টুরে জঙ্গলে ঢুকবো, কারণ বেশি দেরি করা যাবে না। নদীতে জল বেড়ে গেলে আর কিছু দেখতে পাবো না। এখন জল কম আছে। এই হচ্ছে সজনেখালি ওয়াচ টাওয়ার মানে ওয়াইল্ড সেঞ্চুরি। আর এই হচ্ছে সুন্দরবনের আসল সুন্দর জিনিস। এই আমরা ঢুকে গেলাম সজনেখালিতে। কাঁঠালের কোয়ার মতো চারদিক দিয়ে একটা ফুটবলের মতো সেভ এসছে। ও যতটা বড় হবে, এখন ভাবুন ওর 10 ভাগের 1 ভাগ হয়ে আছে। ঠিক আছে, ওই ফলটা কিন্তু এবার বড় হবে, এবং যখন বড় হবে একদম ফুটবলের মতো একটা বড় ফুটবলের মতো একটা সেভ আসবে। এইটা সুন্দর একটা বংশানুক্রমিকভাবে সুন্দরবনের মানুষ এই ফলটাকে বলে আসছে গোল ফল। গোল ফলের পাতা, তাই গোল পাতা। আজ থেকে 70-80 বছর পিছিয়ে গেলে সুন্দরবনের মানুষ একসময় তার মাটির ঘরটা তৈরি করত, কিন্তু ছাউনিটা তৈরি করতো এটা দিয়ে। ঠান্ডার সময় গরম হবে, গরমের সময় ঠান্ডা হবে। চলে এসেছি ফাইনালি সজনেখালি ওয়াচ টাওয়ারে। এখন ওয়াচ টাওয়ারের উপরে উঠবো। এখান থেকে জন্তু জানোয়ার কি দেখতে পাবো মনে হয়। বাঘ জল খেতে আসবে, সেটাই দেখবো। তাহলে চলুন। আস্তে আস্তে নেমে আসুন। মিষ্টি জলের পুকুরটা দেখা যাচ্ছে, যেখানে অ্যাকচুয়ালি জল খেতে আসে সব জন্তু। এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর, যেটা আমি সজনেখালি ওয়াচ টাওয়ারের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গোল মতো যে জায়গাটা, জুম আপ জুম ডাউন করে, এইটা হচ্ছে মিষ্টি জলের পুকুর। আর এই পুরো এরিয়াটা হচ্ছে সুন্দরবনের ওর এরিয়া। সজনেখালি ওয়াচ টাওয়ারে সুন্দরবনের মৌচাক, বাপরে বাপ। সংখ্যা পেয়েছে 102টো। 102টো দ্বীপের মধ্যে 54টাতে মানুষ বসবাস করছে। এই সাদা অংশগুলো একসময় জঙ্গল ছিল, এখন লোকালিটি। সেইটা কটা দ্বীপ? 54টা। আর এইটা হচ্ছে 48টা দ্বীপ নিয়ে মেন জঙ্গলময় এলাকা। এটাকে 3টে পার্টে ভাগ করেছে। এইটা হচ্ছে স্যাংচুয়ারি জোন, এইটা হচ্ছে বাফার এরিয়া, আর এখান থেকে শুরু হয়েছে কোর এরিয়া। স্যাংচুয়ারি জোন বলতে এখানে শুধুমাত্র ভ্রমণার্থীরা যেতে পারবে, ট্যুরিস্টদেরকে অ্যালাউ আছে। মাছ কাঁকড়া মধু সংগ্রহ করতে যেতে দেয় না, যেখানে আমরা আজকে ঘুরবো। এইটা হচ্ছে বাফার এরিয়া, এখানে মাছ কাঁকড়া মধু সংগ্রহ করবে, আবার ট্যুরিস্টও যাবে। আর এই নেতিধপানির পর থেকে এইটা শুরু করে এইটা হচ্ছে কোর এরিয়া। কোর এরিয়া কথার অর্থ হচ্ছে প্রোটেক্টেড জোন, কাউকে যেতে দেবে না, না মাছ কাঁকড়া, না মধু, না ট্যুরিস্ট। এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের ক্যাম্প দিয়ে পুরো এটাকে আবৃত করা আছে, ঘেরা আছে। এরা সবসময়ের জন্য অতন্দ্র প্রহরীর মতো পাহারা দিচ্ছে, যাতে বাংলাদেশি লোকেরা বা আমাদের দেশি লোকেরা ইল্লিগালভাবে জঙ্গলের মধ্যে ঢুকে কোনো অবৈধ কাজ করতে না পারে, জীবজন্তুকে কোনো ডিস্টার্ব না করতে পারে। হ্যাঁ, এবং জীবজন্তুরা যাতে নিরিবিলিতে থেকে নিজেদের প্রজাতি বা সংখ্যা বাড়াতে পারে, সেই জন্য এই জায়গাটা সংরক্ষিত অবস্থায় রাখা আছে। ঠিক আছে, আমরা তাহলে দাঁড়িয়ে আছি সজনেখালি। আধা ঘন্টা 45 মিনিট বোট চালিয়ে এইখান থেকে ঢুকে যাব সুধর্ণখালি।
এখান থেকে ঢুকে যাওয়ার পর আর কোনো লোকালয় থাকবে না, আর কোনো মানুষের বসবাস থাকবে না, আর কোনো জাল থাকবে না, বোথ সাইড জঙ্গল হবে। সুধর্ণখালিতে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে। হ্যাঁ, আর এরকম ওখানে উঠবো, যদি কিছু দেখতে পেলাম তো ভালো, নাহলে আবার চলে আসবো। আসার পর বিভিন্ন খালখালির মাধ্যমে আমরা দোবাকিতে যাব। এই সজনেখালি থেকে দোবাকিতে যাওয়ার সময়টা প্রায় 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় লাগবে, ঠিক আছে। দোবাকিতে একটা ওয়াচ টাওয়ার আছে, একটা মিষ্টি জলের পুকুর আছে, আর জঙ্গলের উপর দিয়ে ওভার ব্রিজ করা আছে। জঙ্গলের মানে ক্যানোপি মতো আর কি। হ্যাঁ, জঙ্গলের ভেতরে ঢোকার যে অ্যাডভেঞ্চারটা, সেটা কিছুটা হলে আমরা কিন্তু ওখানে পাবো, ঠিক আছে। এবার জীবজন্তু সাইটে আসলে তবে কি, এই জঙ্গলটা এতটাই ঘন, যাবার পথে জীবজন্তুরা সাইটে আসবে, আমরা বোর্ড নিয়ে যাব, দুজনের টাইমিং অ্যাডজাস্ট হবে, তবে কি একদমে সাইটে এসে যখন হরিণ বা বাঘ বলবে আমি বাঘ বা হরিণ, তবে গিয়ে আপনি দেখতে পাবেন। 2 ফুট ভেতরে থাকলে দেখতে পাবেন না। ও আমাদেরকে দেখে ফেলতে পারে বিনা পয়সায়, আপনারা পয়সা দিয়েও নাও দেখতে পেতে পারেন, ঠিক আছে। যাই হোক, এর জন্য রাগ করার কোনো কারণ নেই। আচ্ছা, এই সজনেখালি হচ্ছে স্টার্টিং পয়েন্ট, আর এই মায়াদ্বীপ হচ্ছে এন্ড পয়েন্ট। এরপরেই হচ্ছে বঙ্গোপসাগর, ঠিক আছে। আর এই রায়মঙ্গল নদী, এই রায়মঙ্গল নদীটা হচ্ছে আমাদের আর বাংলাদেশের সুন্দরবনের মধ্যে ইন্টারন্যাশনাল জলসীমা। এখানকার বাঘ এপারে যেতে পারে, এখানকার বাঘ এপারে আসতে পারে। এদের যাওয়া আসার ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নেই, মানুষ গেলে বেঁধে যাবে, ঠিক আছে। এই হচ্ছে আপাতত আমাদের এখানে দোবাকিটা কোথায় আছে ম্যাপে? এই তো দোবাকি, আচ্ছা, এই যে ঠিক আছে। আসুন, হ্যাঁ ঠিক আছে। এই গাছগুলো সব সুন্দরী গাছ, সুন্দরবনের সুন্দরী গাছ। এই সজনেখালি ওয়াচ টাওয়ারের কাছে এগুলো সব লাইন দিয়ে দাঁড় করানো আছে, আর নিচে সব শ্বাসমূল বেরিয়ে রেখেছে। এমনিতেও পাড়েও অনেক শ্বাসমূল দেখতে পাবেন, ওগুলো সবই সুন্দরী গাছেরই। এই হচ্ছে সেই সুন্দরী গাছ, একদম এখানে প্রিজার্ভ করা আছে, দেখিয়ে দিচ্ছি একবার একটু কাছ থেকে দেখুন। এখানে হচ্ছে একদম ন্যাচারাল সুন্দরী গাছ দেখা যাচ্ছে, দেখেছেন কত ঠেস মূল, যেখানে যাবেন ঠেস মূল। এই যে দেখুন ঠেস মূল, এই হচ্ছে সুন্দরী গাছ, এগুলো সব সুন্দরী গাছ। আমাদের বোট অলরেডি লেগে গেছে, এমবি পূর্ণিমা। এই আমরা এখন বোটে উঠবো, এখন এমবি পূর্ণিমাতে অলরেডি অ্যানাউন্স করেছে। যে গেট দিয়ে ঢুকেছিস, তা সেই গেট দিয়ে কিন্তু আমরা বেরোবো না, বেরোবো অন্য আরেকটা গেট দিয়ে। কি করবো তোমায়? আর এই সাইডটা অলরেডি আমরা বোটে আবার চলে এসেছি সজনেখালি থেকে। এবার আমরা যাবো নেক্সট পয়েন্টটা কোথায়? সুধর্ণখালি যাবে, সুধর্ণখালি থেকে এবার আজকে কি জঙ্গলে ঢুকবো। তো গেলেই সকালে থেকে ঘোরার পরেই চলে এলো ব্রেকফাস্ট। দিনের প্রথম ব্রেকফাস্ট আছে হচ্ছে একটা গোলাপ জাম, সঙ্গে লুচি, আর এই যে এখন সুধর্ণখালি অলরেডি আমরা পৌঁছে গেছি। সুধর্ণখালিতে এখানে একটা আছে শুধু একটা ওয়াচ টাওয়ার। এই পুরো জঙ্গলটা একবার দেখুন। অলরেডি এই যে আমাদের বোট দাঁড়িয়ে গেছে এইখানে, পুরো দুদিকে ম্যানগ্রোভ, পুরো কোর অরণ্য, কোনো ব্যারিকেশন নেই, কিছু নেই। এবার যত যাবো, এরপর আমাদের নেক্সট পয়েন্ট দোবাকি, সেখানে গেলে আরও এতে আমরা যাচ্ছি এখন সুধর্ণখালিতে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, সেই ওয়াচ টাওয়ারটাই আমরা দেখার চেষ্টা করব। সুধর্ণখালির ঢুকেই প্রথমেই বনবিবি মায়ের দর্শনটা সবাই করে নেবেন। এই হচ্ছে সেই বনবিবি মায়ের দর্শন, জঙ্গলের দেবী এবং বনবিবি দেবী। মূর্তিটা দেখছেন, এটা ওনার ভাই শাহ জঙ্গলি। ওনার ডান দিকে আছে দুঃখে বা দুখুমিয়া, উনি নাকি সুন্দর। এই হচ্ছে সুধর্ণখালির ওয়াচ টাওয়ার। তারপরে চাইলে এর উপরে উঠে এই পুরো জঙ্গলটা দেখতে পারেন, যে ওয়াচ টাওয়ার। আর এই চারিদিকে এইসব আর এগুলো পেরোচ্ছে, দেখেছেন? এই আমরা শুধু স্তব্ধে আছি, কখন বাঘটা দেখতে পাবো। এখন নদী এখন বাঁকছে, দেখেছেন নদীর চওড়া। এই যে একটা কথা বলে রাখি, এই যে কোনো বাঘ যদি এপাশ থেকে ওপাশে যায়, হার্ডলি তার টাইম লাগে 15 থেকে 20 মিনিট, ম্যাক্সিমাম 25 মিনিট, ওর বেশি লাগে না। ভীষণ ফাস্ট, মুখটা উপর করে নিয়ে যায় আর পুরো বডি ভেতরের দিকে থাকে। এইখানে এবার বাঘটাক দেখাতে পারে, খুব চুপচাপ থাকতে হবে এখন। একদম পুরো গভীর জঙ্গলে এসেছি, আর এই হচ্ছে পুরো, যেখানে কোনো ব্যারিকেশন নেই, কিছু নেই, কোনো জাল নেই, মানে ইজিলি বাঘ এখানে মুভমেন্ট করতেই পারবে।
আমরা একদম এই খাঁড়িগুলো দেখেছেন পুরো একদম ভেতরে ভেতরে, আমরা একদম গভীর জঙ্গলে ঢুকে গেছি একদম। এই হচ্ছে সেই গভীর জঙ্গল। সবাই কেমন এক্সাইটেড বাঘ দেখার জন্য? কেমন এক্সাইটেড? মারাত্মক, একদম পাড়গুলো কাছাকাছি। একদম কাছাকাছি না? ভয় লাগছে না কারোর? দূরে লাগছে না? না দেখেছেন সবাই ফুল এক্সাইটেড, একদম পুরো একদম। আজকে একদম জঙ্গলে ঢুকে গেছি। বাঘ দেখা তো চলছে, পশু পাখিও চলছে। আমাদের আজকে সুন্দরবনের দ্বিতীয় দিন। সঙ্গে আমাদের সকালে তো ব্রেকফাস্টটা হয়ে গেল। এখন অলরেডি আমরা জন্তু জানোয়ার দেখতে দেখতে হাতে চলে এলো আমুদি মাছের পড়ে গেল আমুদি মাছের ভাজা। এই যে দেখতে পাচ্ছেন একটা খায়, দারুণ সুন্দর ক্রিস্পি খেতে। সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলস এই জিনিসটা অ্যারেঞ্জ করেছে। ওরা যেমন হচ্ছে দাপিয়ে খাবার দাবারও খাচ্ছি সেরকম। তাহলে এখন আমরা আমুদি মাছ খাই। আর আজকে লাঞ্চে তো থাকবেই আবার কোনো ইলিশের কোনো না কোনো পথ, অবশ্যই সেটা দেখাবো আপনাদেরকে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন আর চলুন। আর বাঘটা দেখতে পাই কিনা আগে। আমরা এখন আছি গাজীখালী নদীর উপরে, সব থেকে গভীরতম নদী এখানে। কোথাও কোথাও এই নদীটা 100 থেকে 80 ফুট মানে গভীরতম আছে। আর এই যে ডান দিকটা দেখছেন না, এই ডান দিকটা হচ্ছে পুরো বাংলাদেশ সোজা, আর এই সোজা হচ্ছে বঙ্গোপসাগর সামনেই। তা আমরা এখন যাব সোজা সামনের দিকে। তো যদি ডান দিকে চলে যেতাম তাহলে বাংলাদেশের দিকে আমরা চলে যেতাম সোজা। আর এইখানটা হচ্ছে পুরো একটা ডেল্টা টাইপ হয়ে যাচ্ছে পুরো। আমরা সুদর্ণকালীতে পৌঁছে গেছি। তো এইখান থেকেই এবার আর কোনো নেটও নেই, আর জালও নেই, আর লোকের বসবাসও নেই। এইবার হচ্ছে পুরো মেন যে জঙ্গল, তার ভেতরে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি। কপালে যদি ভাগ্য সাই দেয় তাহলে আমরা বাঘটা দেখতে পাবো আজকে। তাই আমরা চেষ্টা চালিয়ে গেছি বাঘটা দেখার। আপনারাও দেখতে থাকুন। এই হচ্ছে জঙ্গল, দুদিকে পুরো সারিবদ্ধ জঙ্গল। মেন দৃষ্টি দিয়ে আমরা একদম জঙ্গলের ভেতরে দেখতে যাচ্ছি। আর এখন যতটা চেষ্টা করছি ভেতরের দিকে জুম করে 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 দেখানো, কোথাও কিছু পাই কিনা আমরা। একদম ক্যামেরা পুরো রেডি করা আছে। সেটা অলরেডি আমরা সুদর্ণখালী জঙ্গলের ভেতরে, ওই যে বাঘের পায়ের ছাপটা দেখতে পাচ্ছেন, বাঘের পায়ের ছাপও এখানে পাওয়া যাবে। শুধু খুব তীক্ষ্ণ নজর করে দেখতে হচ্ছে। মাছ ধরা চলছে সুন্দরবনের ঘন অরণ্যে, জঙ্গলের ভেতরে দেখছেন। আমরা এখন যাচ্ছি হচ্ছে দোবাকিতে, যেখানে বাঘ দেখার সব থেকে বড় চান্স থাকে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনের। আর আজকেই তো আমরা ঘন অরণ্যে ঢুকছি অলরেডি। দোবাকিটা হচ্ছে একদমই ঘন অরণ্য, যেটা যতদূর মানে টুরিস্ট যেতে পারে। আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি। বাঘ দেখার চান্স ওখানে একদম 95% থাকবে। যদি আজকে আমাদের ভাগ্য দেবতার সহায় থাকে অবশ্যই আমরা বাঘ দেখতে পাবো, সাথে আপনাদেরও দেখা হবে। তাহলে চলুন দোবাকি গিয়ে আমরা একটা ময়ূর দেখা যাচ্ছে। দেখতে পেয়ে গেলাম।
জলের নিচে কুমিরকে ভেসে দেখা যাচ্ছে। আরেক দোবাকিতে চলে এসেছি। এখানে দোবাকি ওয়াচ টাওয়ার আছে। আমরা এখন ওয়াচ টাওয়ারে এখন সবাই লঞ্চ থেকে নামছি। আমরা এখন তো আমাদের লঞ্চ অলরেডি চলে এসছে। এই যে সবাই দোবাঙ্কিতে নামাচ্ছে, এখন একে একে করে আসছে আর আমরাও এখন নেমে গেছি আর অলরেডি এখন দোবাঙ্কিটা ঘুরে দেখবো। আর এই সাথে আমাদের গাইড দাদা আছে, নামটা যেন অনুপ মণ্ডল। এই অনুপদা আমার সাথে আছে আজকে, আমাদের সুন্দরবনের গাইড, স্পেশাল গাইড করছে আমাদেরকে এখানে পুরো ব্যাপারটা। হঠাৎ করে চোখে পড়ল লাল কাঁকড়া এবং তার বিচরণ। অনেক ছোট ছোট লাল কাঁকড়া, সাথে অনেক হলুদ কাঁকড়াও দেখা যাচ্ছিল। তাই আপনাদেরকে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করলাম এই দোবাকি ঢুকেই। কিতে আমরা এই যে দুদিকে জঙ্গল আর মাঝে আমরা এই যে এখানে সবাই হাঁটছে, এই দুদিকে করা আছে। এখানে বাঘ এখানে আসে সময়টা করে হাঁটছে। আমার দুদিকে পুরো জঙ্গল, এই দুদিকে নেট দিয়ে ঘেরানো আছে। এই দিকে নেট, এই সাইডেও নেট, আর মাঝখানে আমরা এমনি যাচ্ছি। সমস্ত আমাদের লঞ্চের সমস্ত সদস্যরা এই যে আমাদের পেছন পেছন আসছে। আন্টি আবার আন্টির সাথে দেখা হয়ে গেছে। আন্টি কেমন লাগছে? এখন বললে কি বলবে, দারুণ, এখন ভালো লাগছে। এখন ভালো লাগছে না? আজকে বেশ সুন্দরবন ভাইব আসছে বলুন। মনে একদম আজকে আপনারও সেম। সেম। ফাইনালি আমরা দোবাঙ্কি ওয়াচ টাওয়ারে চলে এসেছি। তো এইখান থেকে এবার একটু উঠে দেখি দোবাঙ্কি। এই হচ্ছে দোবাকি জঙ্গল। দোবাকি থেকে ওই দূরে লঞ্চ যাচ্ছে রাস্তা দিয়ে, আর এই হচ্ছে পুরো জঙ্গল। এখানেই বাঘটাক থাকে। এই ওয়াচ টাওয়ার থেকে যখন বেরোবেন কেউ কিন্তু আবার ওই আগের দিকে চলে যাবেন, যেখানে লঞ্চ ছেড়েছে সেখানে যাবেন না, আপনাদেরকে সোজা এই সাইডে যেতে হবে। মানে অলরেডি দোবাকি ভেতরে ফরেস্টটা ঘুরে অলরেডি চলে এলাম আবার বোটের কাছে। এই হচ্ছে সেই বোট, আমাদের বোট দাঁড়িয়ে আছে এখানে। আর এই যে হচ্ছে জায়গা, সবাই বোটে এক এক করে উঠবে এখন। সুন্দরবনে এই দোবাকি অবধি মানুষদেরকে আসতে দেয়, মানে টুরিস্টদেরকে। এরপরে যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা পুরোটা হচ্ছে কোর এরিয়া। এখানে পুরোপুরি প্রপার পারমিশন না হলে এইসব এরিয়াতে আপনাদেরকে যেতে দেবে না। যারা ডকুমেন্টারি ভিডিও বানান বা যারা এই যে ডিসকভারি, ন্যাশনাল জিওগ্রাফি থেকে যারা সব আসে ফটোগ্রাফি করতে এই সুন্দরবন ইয়েতে, তারা কিন্তু ওই কোর এরিয়াতে যায় একটা প্রপার ওয়েতে, একটা পারমিশন নিয়ে ফরেস্টের রেঞ্জ অফিস থেকে। আর নর্মাল টুরিস্টরা এই দোবাকি অবধি আসতে পারবে, এর বেশি তাদেরকে যাওয়ার অনুমতি দেয় না এখানকার মানে প্রশাসন। এরপরে আবার আমরা পুনরায় এখন চলে যাব পাখিরালয়, মানে আমরা যে রিসোর্ট যেখান থেকে যাবো ওইখানেই আমরা ফিরে যাব। আর যাওয়ার সময় একটা এখানে 5টা নদী, একটা মোহনা, ওইটার উপর দিয়ে যাব এবং ওইটাও দেখাবো আপনাদেরকে। আজকে দ্বিতীয় দিন সুন্দরবনের আমার। আজকে সাগর সঙ্গমের ট্রাভেলসের তরফ থেকে দ্বিতীয় দিনের এই যে আমার আইটেম কী আছে সেটা হচ্ছে, প্রথমেই বলে দিই, ভাত আছে, পোস্ত দিয়ে আলু ভাজা, কচু শাক দিয়ে ইলিশ মাছ, আর এই যে বড় বড় চিংড়ির মালাইকারি, আর এই যে ইলিশের ভাপা। খাওয়া দাওয়াতে একদম জমজমাট। ইলিশের টেস্টটা জাস্ট দারুণ, মানে সত্যি আজকে ইলিশের টেস্টটা খুবই ভালো লাগছে। আর এইটা তো আমার ভীষণই ফেভারিট একটা জিনিস। তো এইটা হচ্ছে সাগর সঙ্গমের ইয়ে, আমাদের মানে খাবার দাবারের ইয়ে। সেকেন্ড দিন 2 নম্বর দিনের দুপুরবেলার খাবার এটা একদম মহাভোজ চলছে। যেমন বাঘ দেখা, কুমির দেখা, হরিণ দেখা হলো, তেমনি আমাদের খাওয়া দাওয়াতে কোনো প্রবলেম হয়নি। খাওয়া দাওয়াটা একদম দারুণ চলছে সাগর সঙ্গমের তরফ থেকে। আপনারা এলে অবশ্যই সাগর সঙ্গমের সাথে অবশ্যই একবার কন্ট্যাক্ট করবেন। আমি আমার সাগর সঙ্গম ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নম্বরটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনি আপনার ডিসক্রিপশন বক্সটা চেক করে নেবেন একবার। তাহলে খাওয়া দাওয়া হোক, তারপরে লাইভ রিভিউগুলো আমরা শুনে নেবো এখন দুপুরের খাবার দাবারের কেমন লাইভ রিভিউ বাকি লোকেদের কাছ থেকে। তাহলে খাওয়া দাওয়াটাকে সেরে নিই। খাওয়া দাওয়াটা তো দারুণ হলো, খাবারগুলো খেলাম। দ্বিতীয় দিনের মহাভোজ আমার কী কী খেলাম সেটা তো দেখা লাগলো। খাবারের টেস্ট তো আমার তরফ থেকে ভালোই লাগলো। ইলিশ আর চিংড়ির মালাইকারিটা, কচু শাক দিয়ে ইলিশ
মাছের মাথা দিয়ে যেটা কচু শাকটা যেটা খেয়েছি, এক কথায় অসাধারণ। বাকিরা এবার কেমন খেয়েছে লাইভ রিভিউটা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দাদা এই দ্বিতীয় দিনে কেমন খাওয়া দাওয়া হলো? না দুদিনের খাওয়া দাওয়া খুব সুন্দর হয়েছে, রান্না ভালো, সব কিছু ঠিক আছে, ওরাও ভালো হচ্ছে। খাওয়া দাওয়া আপনার কেমন লাগলো আজকে দুপুরে খাওয়া দাওয়া? দারুণ খাওয়া দাওয়া। সাগর সঙ্গমের খাওয়া দাওয়া নিয়ে কিছু বলার নেই, দারুণ খাওয়া দাওয়া। দারুণ। কোনো কোশ্চেন মার্ক দেওয়াই যাবে না। চিংড়ি মাছটা বেশি ভালো লাগলো না ইলিশ? চিংড়ি চিংড়ি। দারুণ। এখন আমাদের দুপুরে খাবার পরে সবাইকে একটা করে আপেল দেওয়া হচ্ছে। আপেল মানে ফল পর্ব চলছে, যে দাদা ফল খাচ্ছে, ভাই আপেল দিচ্ছে সবাইকে একটা করে। এখন সবাই এখন ফল খেতে ব্যস্ত, এখন সবাইকে সবার প্রথমে পার্থ বলবে। পার্থ বলো আজকে দ্বিতীয় দিনের খাওয়া দাওয়াটা কেমন লাগলো? ডেজার্ট হাতে নিয়ে বলছি, একদম বেশ সুন্দর। প্রথমেই আলু ভাজাটা পোস্ত দিয়ে দুর্দান্ত ছিল, অন্যরকম ডালের সাথে। আর তারপর গলদা চিংড়িটা বেস্ট, গোলদা চিংড়িটা বেস্ট নো আর ডাউট। ইলিশ সর্ষে ইলিশটা মোটামুটি মোটামুটি কালকে দই ইলিশের মতো অতটা হয়নি। বাট চিংড়িটা খাওয়াটা তাহলে কেমন লাগছে তোমার? মোটামুটি ওভারঅল ভালো। ঠিকঠাক। আন্টি আপনি একটু খাবার সম্বন্ধে কেমন গেলেন? ভালো লাগলো? ফাইনালি পৌঁছে গেলাম আবার আমাদের পাখিরালয়ের রিসোর্টে। আজকে দ্বিতীয় নম্বর দিন। এখন বিকেল বাজে 3টে বেজে 53 মিনিট, মানে প্রায় 4টে বেজে গেছে অলরেডি। এখন জোয়ারের টাইম, ওই জন্য পুরো এখন একদম মানে পুরো এগুলো জল ঢেকে গেছে। সকালবেলা যখন গেছিলাম তখন এগুলো পুরো সেই মাটির স্তরটা ছিল, এখন অলরেডি জোয়ার চলে এসেছে, তাই অলরেডি এটা এখন মানে এরকম জলে ডুবে গেছে আধা জিনিস। শ্বাসমূল কেন হয়? এই জন্যই শ্বাসমূল আছে এখানকার গাছেদের, কারণ এই অত্যাধিক অক্সিজেন মানে জলে যেহেতু অল টাইম থাকে, সেই জন্যই এটা শ্বাসমূলটা কাজে লাগে। এটা এদের অক্সিজেন সরবরাহের জন্য, যেহেতু এটা লবণাক্ত একটা মাটি। আমি এখন অলরেডি পাখিরালয়ে চলে এসেছি। আর পাখিরালয়ে যারা একটু মার্কেটটা ঘুরবে, তো মার্কেটটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে ওখানে লোকাল অনেক দোকানে মধু পেয়ে যাবেন, তবে সব লোকাল দোকানের এখানে মধু মোটেই ভালো নয়, মধুর মধ্যে অনেক ভেজাল আছে। এখানে অ্যাকচুয়ালি এক দুটো দোকানই আছে যেখানে অরিজিনাল মধুটা রাখে। সেই মধু কোথায় পাওয়া যায় সেটা আপনাদেরকে একবার দেখাবো। আর বেসিক্যালি এখানে সুন্দরবনে অরিজিনাল মধু কোথায় পাওয়া যায় সেটাও আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন এখন মার্কেটটা আপনাদেরকে দেখা। এই হচ্ছে পাখিরালয়ের মার্কেট, এই ফেরিঘাট এইখান এই দিকটা, আর এই সোজা হচ্ছে মার্কেট। এই হচ্ছে, আর এখানে অনেক রকম ইয়ে আছে, হোটেল আছে, যেমন হোটেল মৈনাক, এদিকে সব এগুলো সব হোটেল। এই যে হেরিটেজ হোটেল অ্যান্ড রিসোর্ট। এইবার আপনারা এইগুলো পাবেন একমাত্র আপনাদের ট্রাভেল এজেন্সি বা ট্রাভেল অপারেটর কোন হোটেলে আপনাদেরকে রাখার চেষ্টা করছে তাদের সাথে এটা কথা বলে আপনাদেরকে ঠিক করতে হবে। চাইলে আপনারা আলাদা করে বুক করতে পারেন, তবে আমি বলবো ট্রাভেল এজেন্সির থেকেই নেওয়াটা ভালো। হ্যাঁ, আমি আপনাদেরকে বলেছিলাম এখানে অ্যাকচুয়ালি অরিজিনাল সুন্দরবনের মধু আপনারা কোথায় পাবেন। দোকানে দোকানে তো আপনাদেরকে অনেক দেখালাম, অনেক মধু সব জায়গাতেই মোটামুটি বোতলে এরকম সাজানো গোছানো করে সুন্দর করে রেখেছে, কিন্তু মধু যে আসল সুন্দরবন মানে অ্যাকচুয়ালি আমরা যেটা অরিজিনাল সুন্দরবনের মধু পেতে চাই, খেতে চাই, সেই মধুটা আপনারা সুন্দরবনে এলে কোথায় পাবেন? 1 নম্বর আপনারা পাবেন যদি আপনারা সজনেখালিতে যান, ওখানে একটা গভর্নমেন্টের কাউন্টার আছে, কোঅপারেটিভ কাউন্টার, সেখান থেকে আপনারা কালেক্ট করতে পারবেন। আইদার যারা পাখিরালয়ে থাকবেন তারা এই কাউন্টারটা থেকে পাবেন। এগুলো হচ্ছে পশোরা বলে একটা কাউন্টার আছে এখানে, এটাও কোঅপারেটিভেরই অবশ্যই। আমি ডাইরেক্ট পশোরার যেখানে যে স্টাফ আছে আমি তাদের সাথে ডাইরেক্ট সরাসরি আপনার সাথে কথা বলবো। আর এটা হচ্ছে এটা একটা গভর্নমেন্টের, এগুলো গভর্নমেন্টের সব, কারণ এটা একটা কমিটি মিলে এই জিনিসটা তৈরি হয়। আর এদের কাছে যে মধুটা পাওয়া যায় একদম জেনুইন অরিজিনাল মধু। অবশ্য আমি খেয়ে আপনাদেরকে টেস্ট করে বলছি এটা কেমন হয় আপনাদের। তাই এরপরের বার সুন্দরবনে এই মধু নিয়ে কোনো ডাউটটা যাতে আপনাদের না থাকে, মধু কিনতে গেলে যাতে আপনারা না ঠকে যান, সেটাই জন্যই আজকে এই জিনিসটা, এই টপিকটাকে আপনাদেরকে সামনে আমি আনছি। তাহলে চলুন যাওয়া যাক। আপনি অলরেডি এখন ঢুকছি পশুরাতে। নমস্কার, আমি এখন অলরেডি চলে এসেছি পশোরা মহিলা কোঅপারেটিভ এর স্টোরের ভেতরে। এখানে এই
দাদা আছে। দাদা আপনার নামটা কি? আমার নাম জয়দেব খাটুয়া। জয়দেব খাটুরা। না আপনি কি মানে কোঅপারেটিভের এখানে স্টাফ? আমরা কোঅপারেটিভ স্টাফ। এটা কোঅপারেটিভের কি গভর্নমেন্ট পরিচালিত? এটা গভর্নমেন্ট সাপোর্ট থাকে, এটা রাঙ্গাবিলিয়া মহিলা ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেটিভ। আচ্ছা আচ্ছা ওখানকার মহিলারাই টোটালি এই প্রোডাক্টটা বানায় আচ্ছা আচ্ছা এবং তাদের সেল কাউন্টার এটা। আচ্ছা এখানে এই যে মধু এগুলো তো সব আপনাদেরই মানে একদম চাক থেকে মানে বন থেকে আপনাদের যে মহিলা টিম আছে তারা গিয়ে এইগুলো কালেক্ট করে আনছে? না, মহিলা টিম মধু কালেকশন করে না, যারা ফিশারম্যান অনলি ফর তারাই মধু কালেকশন করে আচ্ছা। ফরেস্টকে জমা দেয় আচ্ছা লিগাল ওয়েতে। আচ্ছা। ফরেস্ট কোঅপারেটিভ ফরেস্টের কাছ থেকে পারচেস করে। আচ্ছা এবার পারচেস করে সেটা লিগাল নিয়মেই সেটা সেলিং করে। আচ্ছা এখানে এখানে মোটামুটি কত ধরনের মধু আছে এই আপনার কাছে মোটামুটি? সুন্দরবনের মধু একরকমই হয়। এক ধরনের আমরা তো শুনে থাকি যে এই ফুলের মধু ওই ফুলের মধু। 6046 ম্যানগ্রোভ, সহবাসী ম্যানগ্রোভ। আচ্ছা মাছি স্পেসিফিক কোন ফুল থেকে কালেকশন করেছে এটা কি বলা সম্ভব? না সেটা তো অবশ্যই না। হ্যাঁ এটা কালচার হানি হলে আচ্ছা। সেক্ষেত্রে আম বাগানে ফুল ফুললো, বাক্স বসিয়ে দিল আমের মধু, লিচু বাগানে ফুল ফুললো, বাক্স বসালো লিচুর মধু, সেটা বলা যায়। সুন্দরবন স্পেসিফিক কোনো গাছের মধু হতে পারে না। আচ্ছা এখানে আপনারা তারা কালেকশন করে, আচ্ছা। করে স্কুইজ করে আচ্ছা তাদের ড্রামে নেয়, আচ্ছা নিয়ে সেটা ফরেস্টকে তাদের নিয়মে যেটা জমা দেওয়া দেয়। আচ্ছা এবার ফরেস্টের কাছ থেকে কোঅপারেটিভ পারচেস করে, কোঅপারেটিভ পারচেস করে। আচ্ছা সেইটাকে কোঅপারেটিভ জাস্ট ক্রুড হানিটাকে ফিল্টার করে বটলিং করে সেলিং করে। আচ্ছা জাস্ট এইটা এই যে মধুটা আছে এই মধুটা হচ্ছে একটা মানে ইয়ে মানে ক্রুড হানি, এটা Crude মানে honey, র raw। মধু। তো এটাকে জাস্ট ফিল্টার করে প্যাকেজিং করে এটা দিয়ে দেয়। আর এই যে মধুটা ধরুন এটা মিনিমাম এখন সিল করা আছে, তো এটা মিনিমাম কতদিন লংজিভিটি থাকবে? এর ম্যানুফ্যাকচারিং থেকে 1 ইয়ার, বেস্ট ইউজ 12 মান্থ ফ্রম প্যাকেজিং মানে 1 বছরের এক মধ্যে। বছর। আচ্ছা তো এই যে যারা এই যে মানে মধুগুলো নেয়, এই যে আমাদের বড় বড় যে কোম্পানিগুলো আছে না, ডাবো, পতঞ্জলি, ঝান্ডু ইত্যাদি, এরাও যে মধু হয়, তো এরাও কি মধুগুলো কি সুন্দরবন থেকে এরকম নিয়ে যায় এরকম? সেটা তো আমি ওইটা বলতে পারবো, ওই জিনিসটাই আপনারা জানেন না। তার কারণ ওটা ডিপার্টমেন্ট বলতে পারবো। ওটা ফরেস্ট ডিপার্টমেন্টের কথা। আচ্ছা আচ্ছা তো মানে আপনাদের যেটা হচ্ছে মানে মেন মধুরটা কালেকশন করলাম চাপ থেকে, দিয়ে জাস্ট ফরেস্টকে জমা দিলাম, ফরেস্ট থেকে আপনাদের কোঅপারেটিভ নিচ্ছেন পারচেস করছে, সেটাকে এবার একটু রিফাইন করে প্যাকেজিং করে। তো এটা মানে এটার মধ্যে এমনি কোনো কেমিক্যাল বা মানে সুগার গ্লুকোজ টাইপ কিছু এটার মধ্যে মধুতে গ্লুকোজ থাকে, গ্লুকোজ না থাকলে তো মিষ্টি হবে না। আচ্ছা কিন্তু অ্যাডেড গ্লুকোজটা করা হয় না, করলে তো লিখতে হবে। হ্যাঁ অ্যাডেড গ্লুকোজটা। আর এটা তো সুন্দরবনের মাদার প্রোডাক্ট। আচ্ছা মধু পৃথিবী বিখ্যাত। আচ্ছা এখানকার আমাদের মাদার প্রোডাক্ট সুন্দরবনের এটা একদম ফেমাস। ফেমাস হ্যাঁ। তা এর সঙ্গে অন্য কোনো মধুর তুলনাটা করাটা ঠিক কতটা যুক্তিযুক্ত হবে আমার জানা নেই। আচ্ছা তাহলে এই হচ্ছে মধু, সুন্দরবনের অরিজিনাল মধু। আপনার সবটার কথা আমি অবশ্যই পলসরা দোকানের নাম আর ফোন নাম্বার অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর মধু যদি অরিজিনাল কিনতে চান তো এখানে অনেক দোকানে মধু পেয়ে যাবেন, দেখবেন নর্মাল কোনো লেভেল ট্যাগ কিছু নেই, জাস্ট নর্মাল এই কোল্ড ড্রিঙ্কসের বোতলে দেখবেন মধু রেখে দিচ্ছে, সেগুলো আদৌ অরিজিনাল নয়, খেয়ে দেখলে কিছু বোঝাই যায় না। আচ্ছা একটা অরিজিনাল মধু চেনার উপায়টা কীরকম যেহেতু বলেন একটু যদি। এটা আপনি ফিজিক্যালি টেস্ট করে কখনো মধুর অরিজিনালিটি আপনি বুঝতে পারবেন না। আচ্ছা মানে যেটা আমরা বেসিক্যালি দেখি না যে জলে গুলে গুলে যাচ্ছে, আগুন থেকে ইয়ে হয়ে যাচ্ছে, মানে আগুনে জ্বালিয়ে নানামুনির নানা মত। আচ্ছা। যেহেতু লিগ্যাল সেল করা হয়, হ্যাঁ তার জন্য আপনাকে আমাদের যেহেতু রেজিস্টার্ড বিল দিয়ে সেলিং হয়, আচ্ছা তার জন্য আপনাকে ল্যাব টেস্ট করতে হবে। ল্যাব টেস্ট। আচ্ছা যদি সেক্ষেত্রে আপনি ল্যাব টেস্ট করলে তার মানে গুণগত মানটা সঠিক জানতে পারবেন। আচ্ছা 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 মানে ল্যাব টেস্টে তো মিনিমাম মধুর স্পেসিফিক গ্র্যাভিটি থেকে শুরু করে মানে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ এর মধ্যে কতটা ইয়ে আছে সবই, গ্লুকোজ আছে, ইয়ে আছে, সব কিছু আপনি জানতে পারবেন। হ্যাঁ তো ওই ল্যাব টেস্টের রিপোর্ট কি আপনাদের কাছে থাকে? ল্যাব টেস্ট মানে আপনি যেহেতু একজন ক্রেতা, হ্যাঁ যেহেতু আমাদের যেহেতু লিগাল হ্যাঁ যেহেতু এটা ফেসাই করা হ্যাঁ। রেজিস্টার্ড দোকান, হ্যাঁ ইললিগাল হলে তো সেক্ষেত্রে ল্যাব টেস্টে কোনো ত্রুটি পড়লে তো কোঅপারেটিভের অসুবিধা। হ্যাঁ তার জন্য তো আমরা কনফিডেন্স নিয়েই বিক্রি করি। আচ্ছা মানে এমনি আপনাদের কাছে কোনো কপি বা ল্যাব টেস্টে সেটা আমাদের কোঅপারেটিভে থাকে। কোঅপারেটিভের কাছে? হ্যাঁ। মানে এই মুহূর্তে কি স্টোরে ওটা আপনাদের কাছে রাখা থাকে? হ্যাঁ। একবার দেখাতে পারবেন? এটা তো ওদের সেলিং সেন্টার, আচ্ছা। আমাদের হেড অফিসটাই রাঙাবেড়িয়া, আচ্ছা আচ্ছা সেখানটাই সব কিছু, সেখানে সব দেখা যায়। আচ্ছা এমনি যদি মানে অনেকে যদি যারা যদি কোনো রিপোর্ট দেখতে চায় তো সেক্ষেত্রে আপনারা মানে কীভাবে ওটাকে দেখেন? ওটা আমাদের হেড অফিসের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা হেড অফিসের সাথে কথা বলে ওই রিপোর্টটা আমি ওইটা কিন্তু আপনাদের কাছে ল্যাব প্রুফ আছে, অরিজিনাল ল্যাব প্রুফ? lab proof। আচ্ছা
তো এই মধুটা একবার আমি একটু খেয়ে একবার টেস্ট করে দেখবো। হ্যাঁ, যদি আচ্ছা, এটা তো নর্মাল মধুর থেকে আমার একটু হালকা লাগছে, বেশ পাতলা, মানে এর থেকে মানে মানে ডাবর মধু তো এত পাতলা হয় না প্রথম কথা, তো ওর থিকনেস ডেনসিটিটা অনেকটা বেশি থাকে। কালচার হানি সবসময়ের জন্য একটু ডেনসিটি ঘন বেশি হয়। আচ্ছা, মানে যেটা প্রসেস করা থাকে আর কি, ন্যাচারাল যেটা থাকে তার আচ্ছা। সবসময় ঘনত্বটা কম থাকে। আচ্ছা, তো ঠিক আছে, তা একটা তাহলে এবার একটু মধুটা আমি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তারপর টেস্টটা বলছি। এই মধুর ঢাকনাটা খুলেছি, প্রথমেই স্মেলটা দেখছি। গন্ধটা হচ্ছে পুরো অনেকটা সেই অ্যালকোহল টাইপের, মানে সেই কোনো কিছু দেখবেন অনেক দিন রেখে দিলে, গেজিয়ে দিলে যেমন একটা স্মেল বেরোয়, সেই রকম হচ্ছে এই মধুটার গন্ধ অনেকখানি, মানে সেই অনেকটা সেই বাস্তবে যারা বিয়ার ফিয়ার খান সেই গন্ধটা যে যেমন ঠিক সেই রকমই এই মধুটা। মানে এটা ডাবর পতঞ্জলির মতো একদম সুগন্ধ নয়, এই একদম নর্মাল, যেহেতু এটা অরিজিনাল মধু। জাস্ট বললাম প্রথমেই বললাম যে ক্রুড হানিটাকে জাস্ট ফিল্টার করে এটা রাখে। এবার এটা টেস্ট, এদার একটা চামচ বা কিছু একটা আছে মানে? আমার কাছে চামচ নেই, আপনাকে আমি জল দিতে পারি, হাতে নিয়ে খান। আচ্ছা, না আমি এটাতে একটু হ্যাঁ, একটু ঢেলে পড়ে যাবে পড়ে যাবে। মধু দেখুন খুলতে না খুলতেই মৌমাছি। চলে এসেছে মৌমাছি, একদম দেখেছেন মৌমাছি, ওর বাবা ভেতরে ভেতরে ঢুকে গেছে মৌমাছি। এবার দেখুন শুধু একবার, মানে মধুর কি গন্ধ, মানে বুঝতে পারছেন কেমন এর মানে অরিজিনালি। টেস্টটা হচ্ছে অনেকখানি মিষ্টিটা একটু তীব্র মিষ্টি আছে, হালকা টকটক ভাব আছে, আর খুবই পাতলা। তবে ডাবর মধুর মতো একদম সুস্বাদু মধুও নয়, মানে বলবো না যে ডাবর মধু যেমন একদম খুব সুস্বাদু, পতঞ্জলির মধু খুব সুস্বাদু, এই মধু সেরকম সুস্বাদু না। এটা একদম যে অরিজিনাল পিওর মধুটা, সে যেমন একটা টেস্টটা একটু রুক্ষ টাইপ টেস্ট অনেকটা, যেটাকে বলবো অনেকটা সেই ওষুধ টাইপের, সেই রকমই মধু জলে গুলে যাচ্ছে বা ইয়ে হয়েছে। দেখুন প্রথমেই বলি, মধু হচ্ছে জলের তুলনায় ভারী জিনিস, আর মধু একটা মানে দ্রবণীয় পদার্থ, তো অবশ্যই মধু তো জলে গুলবেই। এবার জলে গুললে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে না কি চেঞ্জ হয়ে যাচ্ছে সেটা তো আলাদা জিনিস আসছে। তাই সব মধুই যেগুলো দেখবেন একটু বেশি থকথকে হয়ে গেছে, সেটা কিন্তু পিওর না, সেটা প্রসেস করা, যেটা আমাদের ডাবর মধু পতঞ্জলি। নর্মাল যদি অরিজিনাল মধু হয়, সেই মধু প্রসেসড মধুর থেকে অনেকখানি হালকা থাকে, তাই সেটা গুললে ওরকম ওই কালারটা আসে না, যেটা এই আমরা একটা ইয়োরলেস যে ভাবটা যেটা দেখি মধুতে, আমরা বাজারে কেনা মধুতে, এই জিনিসটা সেটা আসবে না। এটা পারলে পুরোটাই জলে গুলে যাবে। মধু কিন্তু অতিরিক্ত চিটচিটে হবে না, সেই গুড়ের মতো চিটচিট করবে না, যেটা আমাদের ডাবর মধু তাই হাতে নিলে চাট করতে থাকে। অরিজিনাল মধু কিন্তু প্রচণ্ডই কম স্টিকি, ঠিক আছে, স্টিকি ভাবটা অনেকটা কম এই অরিজিনাল মধুতে, তাই হাতে নিলে না সেই অনেকটা সেই তেলের মতো সেই কেমন একটা লাগে, মানে অত সেই চেটচেটে ভাবটা থাকে না। এটা হচ্ছে অরিজিনাল মধু, মানে আনপ্রসেস যেগুলো অরিজিনাল মধু, সেইটার কথা বলতে পারি। এই হচ্ছে পসরার মধুর স্টক, এগুলো হচ্ছে 500 গ্রামের মধুর বোতল। এটা মনে হয় 1 কেজি না? হ্যাঁ, কাছেরই সব এগুলো বোতলগুলো। মধু আর ঘি গ্লাসেই ভালো। ও, এই হচ্ছে প্রাইস ট্যাগটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে পসরার মধুর প্রাইস ট্যাগ। মধু যখন আপনারা নেবেন তখন এখানে আপনাদেরকে এরকমভাবে প্যাকেজিং করে দেবে, এই ডাব্বাটাকে কেমন করতে দেখি প্যাকেজিংটা করেছেন। আচ্ছা, এরকম প্যাকেজ, বেশ এরকম একটা প্যাকেজিং করে সুন্দর করে লেখা আছে সুন্দরবন, বেশ ছোটো একটা ছোলার মতো হয়ে গেল। তাই আমিও নিলাম, আপনারাও নেবেন। আর কারা কারা এখান থেকে মধু আগে কিনে খেতেন তারা অবশ্যই আমার কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনারা। তাহলে আশা করি আপনাদেরকে আমি মধুর কনসেপ্ট ক্লিয়ার করতে পারলাম। আর এই পসরার ফোন নাম্বার, লোকেশান আমি সমস্তটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আপনারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা চেক আউট করে নেবেন। তো চলুন, এই দেখুন অলরেডি মধুর বিল দিয়েছে, আর এই যে এটা যে একটা কোপার টিপের
দেখুন পুরো চালানের নম্বর থেকে শুরু করে এই যে রাঙাবেলিয়া মহিলা ইন্ডাস্ট্রিজ কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এই হচ্ছে তাদের ওয়েবসাইট। আপনারা চাইলে এখানে এই ওয়েবসাইটে গিয়ে একবার ভিজিট করে দেখতে পারেন। আমি যেহেতু 2 পিস নিয়েছি মানে 500 গ্রামের, তাই আমার 500 টাকা মতো পড়েছে। হ্যাঁ দাদা বলো। এই হচ্ছে, হ্যাঁ দাদা। এটাই হচ্ছে সেই পশরা যেখানে মধু আমি কিনলাম। তাহলে মধুর কেনা হয়ে গেল, এবার যাব আবার রিসোর্টে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি মানে পাখিরালয়ের যে ঘাটটাতে, এই ঘাট থেকে আপনারা যদি চান যে বিকেলবেলা আপনারা একবার সজনেখালি ঘুরতে যাবেন, তো এখানে বোটের ব্যবস্থা আছে। এই দেখুন এরকম ছোটো ছোটো বোট আছে, এই বোটে করে আপনারা যেতে পারেন। তো এতে যাওয়া আসা মিলে 40 টাকা করে নেয়, সেটা যদি 8 জনের গ্রুপে যান। আর যদি কেউ পার্সোনালে যান, কেউ বোট নিয়ে সজনেখালি, তাহলে ওই সম্ভবত 320 টাকা মতো লাগবে। আর যেতে আসতে ওই 15 মিনিট মতো লাগে। অনেকেই ওই সজনেখালি ফরেস্ট থেকে মধু ফধু নিতে যায় বা ঘুরতেও যায়। এমনিতেও আপনাদের প্যাকেজের সজনেখালি ঘোরাবে। তাছাড়াও যদি এক্সট্রা করে কেউ যদি যেতে চায়, তাহলে এই বোটে করে যেতে পারে এখান থেকে। এটা একটা ইনফরমেশনটা আপনাদেরকে দিয়ে দিলাম। অনেকেই বিকেলবেলা যেতে যায় যারা একটু অ্যাডভেঞ্চার করতে বা আর একটু জেনুইন পিওর মধু যারা খেতে চান, যে বলে না একদম ফরেস্ট এরিয়া থেকে মধু নেবো, তারা সজনেখালিতেই পাবেন ওটা। তার জন্য এরকম ছোটো বোটে করে যেতে হবে আপনাদেরকে এই ঘাটে থেকে। হচ্ছে সেই বোট। পাখিরালয় থেকে দেখা মিলে যাবে এরকম অনেক কার্গো বাংলাদেশি জাহাজকে, যাতে আমাদের ওই আইএস অনেক বাংলাদেশ থেকে ভারতে আনছে। এগুলো সবই হলদিয়া ডকে এসে উঠবে, তাই এই জাহাজ দেখাও আপনারা অবশ্যই মিস করবেন না। রাতের মার্কেট যারা ইয়েতে থাকবেন পাখিরালয়, তাদের এই রাত্রিবেলায় মার্কেটটা হচ্ছে এইরকম। বিকেল থেকে যেহেতু এখানেই আছি, তাই রাত্রিবেলার মার্কেটটাও দেখিয়ে দিলাম, কারণ এই সময় অ্যাকচুয়ালি দোকানপাটগুলো পুরো খুলে দিয়েছে অলরেডি। যারা যারা কিছু কেনার থাকবেন তারা এখানে কিনতে পারেন। আজকে দ্বিতীয় দিনের সাগর সঙ্গমের কাছ থেকে আজকে রাত্রিবেলা খাবারটা অলরেডি পরিবেশন করে দিয়েছে আমাদেরকে। সাথে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড়, মিষ্টিটা এখন আসবে। খাবারের কোয়ালিটি কিন্তু অসম্ভব সুন্দর, খাবারটা তো খুবই ভালো লাগছে। চিকেনটাও সফট আছে, আর রাত্রিবেলা এরকম খাবার খুবই ভালো। এটা হচ্ছে 2 নম্বর দিনের রাত্রিবেলা। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে আমার সুন্দরবন ভ্রমণের 3 নম্বর দিন, অর্থাৎ শেষ দিন। আমরা আজকে পাখিরালয় থেকে এই রিসোর্ট পেছনে আছি আমাদের, এই রিসোর্ট ছেড়ে আজকে চলে যাব পুনরায় ক্যানিংয়ের উদ্দেশ্যে আবার। তো আজকে আর আরেকটা পয়েন্টই আমাদের দেখা বাকি আছে, লোকনাথ মন্দির সম্ভবত। মন্দিরটা দেখি হয়তো সোজা আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া করবো, মানে বোটেই করার পরে সোজা চলে যাব ক্যানিং। আর দিয়ে ওখান থেকে তার দুপুরে কী খাওয়া দাওয়া করবো, আর এখন লঞ্চে উঠেই বা আমাদের এই 2 দিন 3 রাতের যে আমাদের যে সাগর সঙ্গমে ট্রাভেলস, যে আমাদের যার সাথে আমরা ট্যুরটা করছি, সে আমাদের আজকে শেষ দিন কেমন পরিষেবা দেয় সেটা আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক, আমরা বোটে গিয়ে বসি। আর এই হচ্ছে সকাল ভিউ, আমার রিসোর্টের বাইরেটা এইরকম ভিউ আছে, ভীষণ সুন্দর। ফাইনালি সকাল 9:09 আমরা বোটে অলরেডি উঠে গেছি আমাদের জেটিতে। আজকে শেষ দিন আমাদের সুন্দরবন ভ্রমণের। আমরা আজকে একটা পয়েন্ট দেখে নেব, সেটা হচ্ছে লোকনাথ মন্দির, এইখানে একটা আছে, সেটা দেখে দুপুরে আমরা বোটেই খাওয়া দাওয়া করব। আর করে সোজা চলে যাবো ক্যানিং পুনরায়, মানে যেখান থেকে উঠেছিলাম ওই সোনাখালি ফেরিঘাটেই মনে হয় আবার রিটার্ন করবে। তো ওইখানে ক্যানিংয়ে গিয়ে নেমে আবার বাড়ি। তাহলে এখন দেখুন আমার বোটে কী আমরা এখন করছি, এখন কী খাওয়া দাওয়া হবে, আজকে শেষ দিনের লাস্ট দিন, কী আইটেম আছে। যতদূর আমার কাছে খবর আছে দুপুরবেলা ইলিশের বিরিয়ানি আর চিকেনের কষা থাকবে। এখন ব্রেকফাস্টটা দেখছি কী আছে, চলুন সাথে থাকুন।
আর অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অনেক অনেক শেয়ার করে দেবেন। আমাদের সকালের ব্রেকফাস্ট সবার কমপ্লিট হয়ে গেছে। আমাদের আজকে শেষ দিনের প্রথম পয়েন্ট, এখানে লোকনাথ মন্দির আছে একটা সুন্দরবনে, সেটাই আমরা এখন দেখতে যাবো। টিফিনে কিছু সেটা তো আপনাদেরকে বলেছি, লুচি, ছোলার ডাল, একটা ডিম। আর গ্রামের রাস্তা ধরে এখন একটু যেতে হবে বেশ কিছুটা, এই বোট থেকে নাই করে 100 মিটার মতো আমরা হাঁটছি, হেঁটে লোকনাথ মন্দিরটা যাচ্ছি। একটা কথা বলে রাখি, এই লোকনাথ মন্দিরের কাছে কিন্তু অনেক ভালো ভালো রিসোর্টও আছে এই পজিশনে, আপনারা চাইলে এখানেও থাকতে পারেন। রিসোর্টগুলো খুবই সুন্দর, তবে ওই আগেই বলেছি আপনারা যে ট্যুর অপারেটরের সাথে আসবে তাদেরকে এই কথাটা বলে দিতে হবে আপনারা কোন রিসোর্টে চাইছেন থাকতে। আইদার না হলে সবার সাথে ট্যুর অপারেটররা আপনাদেরকে যেখানে রাখবে সেখানেই থাকতে হবে। এটা আপনাদেরকে পুরোপুরি কথাটা ট্যুর অপারেটরের সাথেই করতে হবে। এটা এখানে পার্সোনালি সেরকম কিছু হয় না। এই হচ্ছে লোকনাথ বাবার মন্দির, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা, একদম এই গ্রামের কুড়ে ঘরের মতোই বলবো না, মতনই। এই হচ্ছে মেন মন্দির এইটা। এই চলে এলাম এই যে ভেতরে লোকনাথ মন্দির, ভেতরে এই যে লোকনাথ বাবা বসে আছে। কেমন লাগছে সুন্দরবনটা? দারুণ লাগলো। আজকে তো শেষ দিন, আর শেষ দিন লোকনাথ বাবার মন্দিরে এসে ভাবতে পারিনি যে আজকে সোমবার দিন। হ্যাঁ, সোমবার দিন, শ্রাবণ মাসের সোমবার দিন, যে হর হর মহাদেবের দর্শন পাবো। এটা লোকনাথ বাবার মন্দিরে এসে সম্পূর্ণ হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেল। কারণ এখানে লোকনাথ বাবা তো আসেনি, সাথে সাথে বাবা শিবের শিবলিঙ্গ আছেন, এবং সেটা শ্রাবণ মাসের সোমবার দিন দর্শন হলো। খুবই ভালো লাগলো এই জায়গাটা। সুন্দরবনে আজকে লাস্ট দিন এবং তৃতীয় দিন, আমাদের 2 দিন 3 দিনের ট্যুরে, 2 রাত 3 দিনের ট্যুরের এই যে খাবারটা আজকে হচ্ছে শেষ দিন। আজকে শেষ দিনে আমাকে পাতে পুরো সাজিয়ে দিয়েছে, পুরো ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, পাঁপড়, সাথে আলু ভাজা, চাটনি। আমাদের সাগর সঙ্গমের ট্রাভেলস কিন্তু এই খাওয়া দাওয়াতে কিন্তু কোনো কম্প্রোমাইজ করেনি এখনো অবধি আমাদের সাথে, আর যথেষ্ট ভালো পরিষেবা। এই দেখছেন এই আমার পেটটা পুরো একদম ভরপুর, সুন্দর সাজিয়ে একদম সাজানো গোছানো থেকে একদম, আবার ইলিশে আবার ডিমও আছে ভালো করে। তো এই হচ্ছে আমাদের আজকের শেষ দিনের শেষ বেলার খাবার। এই খাবারটাই আমাদের এদের পক্ষ থেকে শেষ খাবার আজকের, মানে এই ট্রিপের। তো আপনারাও এলে অবশ্যই সাগর সঙ্গমে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যোগাযোগ করবেন। আমি আমার এদের নম্বর আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে চেক আউট করবেন। তাহলে তারপরে খাওয়া দাওয়াটা অবশ্যই একটু বিরিয়ানি খেয়ে দেখি কেমন হয়েছে। টেস্টটা জাস্ট মানে রাইসটা খুব সুন্দর, আর সাথে এই একটু ইলিশ মাছ। ওটাও শোনো, আমি কোনোদিন ইলিশ বিরিয়ানি খাইনি, আজকে প্রথমে এদের পরিষেবাতে আমি প্রথমবার ইলিশ বিরিয়ানি খাচ্ছি, দারুণ লাগছে। শেষ দিনের খাবারটা, মানে একটা কথা আছে না, যা শেষ ভালো সব ভালো। আপনাদের সেই ইলিশ উৎসবে তো এই ইলিশ নিয়ে এত খাবার দাবার হলো, তাহলে শীতকালে যারা ঘুরতে আসে, মানে ইলিশ উৎসব ছাড়াও যারা শীতকালে যাবে, তখন মানে কি কি এমনি আইটেম থাকে আপনাদের এই সাগর সঙ্গমে? শীতের সময় যেরকম এই সানাস খাচ্ছে, সকালে আলুর দম, লুচি, তারপরে 11টার দিকে চিংড়ি পকোড়া পরে কফি কিংবা চা, দুটোর মধ্যে হয়ে গেল। দুপুরে ভোলা মাছ, ভেটকি মাছের ঝাল, ভোলা মাছের ঝাল দুটো। রাতে মটন না, তারপর আপনার হচ্ছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আলু চিপস, চাটনি, পাঁপড়। আর রাতে হয়ে গেল, বিকেলেতে কফি, চিকেন পকোড়া পরে আপনার রাতে মটন, আলু ভাজা, ডাল, স্যালাড। এইটা শীতের খাবার।
নেক্সট দুপুরবেলা রুই মাছ হবে আর পাবদা চিংড়ি হবে। আর রাত্রিবেলা প্লেন ডাল, মুসুরি ডাল, আলু ভাজা, চিপস যেরকম চাই। আর রাতেরবেলা হচ্ছে চিলি চিকেন ফ্রাইড রাইস। শেষ দিন দই কাতলা, আপনার কাঁকড়া, পাবদা। কাঁকড়া হ্যাঁ। সুন্দরবনের কাঁকড়া। হ্যাঁ, সুন্দরবনের কাঁকড়া। এটা হচ্ছে 2 রাত 3 দিনের প্যাকেজ। হ্যাঁ, 2 রাত 3 দিনের প্যাকেজ এটা সুন্দরবনের হয়ে যাচ্ছে, মানে শীতের প্যাকেজ এটা। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি তো মানে ঠাকুর সংগ্রামে এই হ্যাঁ, আমি সাথে আমার নাম বিশ্বনাথ মণ্ডল। ঠিক আছে, আমি বাবুদের কাছে সারা বছর আছি, 10 বছর হয়ে গেল। আরও ভিডিও পেতে আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল নীতিশ ট্যুর প্ল্যানিংকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন।